ছাড়ো। আমারটাও গেছে গা। ছোট লোক আইছে বিয়ার উপহার দিতে। এই আমার নামে 1 লাখ লাখ। তখন দুইজনে গুলি করে মারা ফেলালে ভালো হইতো। আমার বড় নিয়ে টানাটানি নিমক পালাবো আমি তুমি একসাথে কিভাবে? আমার বয়ফ্রেন্ড মিরাজের সাহায্যে। তো ভাগ বাটোয়ারা কইরা দিয়া আমি 200 বিঘা জমির জন্য তুমি ওকে বিয়ে করতেছো। তুমি না আসলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুমি না কখনোই আমার পরিবারের ব্যাপার স্যাপার বোঝার চেষ্টা করোনি, আর কখনো করবেও না। চলো তো। থ্যাংক ইউ সো মাচ বেঞ্চ আপ। দেখছো দেখছো, আমি বলছিলাম না তোমার এই বন্ধু একটা পোল্টি বাজ। এই তোর কি সমস্যা? আপনারা কম কামি কে আছে ভিতরে? যারা গিফট দিছি আই খুলে দেখবো। না না ঠিক আছে ঠিক আছে, এখানে না কোনো ফাইজলামি করার মুডে নাই, আমরা কাজ করতেছি, আপনি চলে যান। সাইডে যাবেন। তুমি কি আমাকে চলে যেতে বলছো? চলে যাও। এই জীবনে তো আমাদের বিয়ে হলো না, পরের জীবনে অবশ্যই বিয়ে হবে। সব অকিন্নি ফকিন্নি ছোট লোক আইছে বিয়ার উপহার দিতে। আমার জন্য ওনার বাবা ভাইয়ার সাথে কিভাবে কথা বলছে। ডট যাই হোক একটু পরই আব্বা আম্মা আসছে, তারা এসেই কান্না করতে লাগলো। কমা আর বলতে ডট বাবা তন্ময় তুই কেন ওই বড়লোকের মেয়ের বাসায় গিয়েছিস? আর ওই মেয়েটা নাকি তোর থেকেও বড়, তাহলে কেন ওই মেয়ের সাথে? ডট বলেই কান্না করতে লাগলো। ডট আমি কিছুই বলতে পারছিলাম না, শুধু ঠোঁটজোড়া কাঁপছিল আর চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ডক্টর সাহেব আসলেন আর এসেই সবাইকে বের করে দিলেন আর আমাকে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে চলে গেল। ডট এভাবেই আস্তে আস্তে দিন কাটতে লাগলো, কিন্তু নীলার আর কোনো খোঁজ পাওয়া গেল না। ডট আসলেই মানুষগুলো বড়ই স্বার্থপর। ডট 1 মাস পর। ডট ডট এখন আমি মোটামুটি সুস্থ, ডাক্তার আমাকে বলেছে এখন ইচ্ছা করলে বাসায়ও চলে যেতে পারি, তাই আমি বাসায়ই চলে গেলাম। আম্মু আর আব্বু অনেক জোর করাই গ্রামে চলে গেলাম, একেবারে সুস্থ হয়ে আবার শহরে ফিরে আসলাম। যদিও বাসা থেকে একেবারেই আসতে দেয়নি, তবুও আসলাম, কারণ নীলা আপুকে আমার পেতেই হবে, ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর আমাকে এখানেই থেকেই ভালো রেজাল্ট করতে হবে, কারণ ক্লাসের ফার্স্ট বয় আমি। আর লেখাপড়াও খুব ভালো, তাই ভালো রেজাল্ট করতে না পারলে ভবিষ্যতে কিছুই করতে পারবো না। শহরে এসেই সবার আগেই নীলা আপুর কথাটাই মনে পড়ল, আর ওনার ছবিটাই যেন চোখের সামনে ভেসে উঠল। আফসোস, যেদিন সিদ্ধান্ত নিলাম ওনাকে সারাজীবন নিজের করে রাখবো, সেদিনই কোনো এক অজানা ঝড়ের আগমন। ডট রুমে গিয়ে উঠলাম, ঠিক তখনই আবিদের সাথে দেখা। আবিদ আমাকে দেখেই বলে উঠল, ডট বাহ বাহ ভালোই তো, শেষমেশ বিয়ের দাওয়াত খাবার জন্য এই শহরে আবার ফিরে আসলি আবিদ। কমা বিয়ের দাওয়াত? কার বিয়ে? একটু অবাক হয়েই। ডট কার আবার? তোর সিনিয়র প্রেমিকার। ডট মানে? ডট মানে সামনের শুক্রবারই নীলা আপুর বিয়ে। ডট ডট কথাটা শুনেই কেমন মাথাটা ঘুরে গেল, পায়ের নিচের মাটি যেন কাঁপতে লাগলো, আর চোখমুখ দিয়ে অন্ধকার দেখতে লাগলাম। কি বলছে এটা? নীলা আপুর বিয়ে? তাহলে আমার কি হবে? ডট 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 Caleb dot 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 #siniara_apu #Rita Tanoi Hassan #part_8 কালেক্টেড সাহেবি শাহ সেফ। মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলার কথাই ভাবছিলাম, তাহলে কি নীলা আপুকে আমি হারিয়ে ফেলবো? কিছুই করতে পারবো না। আর এই বয়সে তো আমি ওনাকে বিয়ের কথাও বলতে পারবো না, কারণ আমার তো এখন ওইভাবে বিয়ের বয়স হয়নি। ডট উনি তো আমাকে কথা দিয়েছিলেন আমার জন্য 3-4 বছর অপেক্ষা করতে পারবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে কয়েক মাসও পারল না। আমি এখন কি করব? ওনাকেও হারালে আমি নিজে ঠিক থাকতে পারবো না। খুব ভালোবাসি, হয়তো অনেক বড় ভুলই করে ফেলছি। আসলে সিনিয়র আপুদের সাথে সত্যিকারের প্রেম ভালোবাসা এগুলো হয় না, যা হয় সেটা ক্ষণিকের, সারা জীবনের জন্য তা হয় না। ডট আমার বিয়ের বয়স হতে আরও 3 বছর লেগে যাবে, কারণ আমার বয়স মাত্র 18, কিন্তু এই বয়সে? মাথাটা ঘুরছিল আর বারবারই ভাবতে লাগলাম, একা ছিলাম, ভালোই ছিলাম, কেন সিনিয়র মেয়ের সাথে প্রেম করতে গেলাম? ডট কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি বের হতে লাগলো, মনকে কোনোভাবেই মানাতে পারছিলাম না। এত কষ্ট কেন লাগে? ভালোবাসায় কি শুধু কষ্টই? আসলে ভালোবাসায় না পাওয়ার কষ্টটা যে এত বেশি, তা যদি কেউ ভালোবাসার আগে জানতো, তাহলে হয়তো কেউ কখনোই কাউকে ভালোবাসতো না। ডট কি কষ্ট লাগছে বুকের ভিতর। না পাওয়ার কষ্ট এত বেশি কেন?
ডট চোখের পানি বের হতে হতে আর ভাবতে ভাবতে কখন যে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারলাম না। তখনও সেখানেই বসে আছি যেখানে প্রতিদিন নীলা আপু আমাকে নিয়ে বসে বসে গল্প করত। ডট চোখের সামনে শুধু নীলা আপুর চেহারাটাই ভাসছিল। অনেক চেষ্টা করছিলাম মনকে, বারবারই বলছিলাম, ডট এই মন, তুই তো আমার অঙ্গ, তুই কেন আমার কথা শুনছিস না? তুই দেখছিস না হাত পা মাথা সব কিছুই আমার কথা শুনছে, তাহলে তুই কেন শুনছিস না? তুই কেন ওর চেহারাটা আমার চোখের সামনে বারবার ভাসাচ্ছিস? উত্তর দে। চোখকে বলছিলাম, এই চোখ, তুইও কেন মনের মতো আমার সাথে বেইমানি করছিস? কেন এভাবে জল ঝরাচ্ছিস? কেন কষ্ট দিচ্ছিস আমায়? হঠাৎই মনে পড়ল সিগারেট খেলে নাকি টেনশন আর কষ্ট কমে যায়, তাই ওখান থেকে উঠে পড়লাম। রাস্তা একেবারে অন্ধকার, আলো নেই, যেমন করে আমার মনের ভিতর আলো নেই। ডট দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনলাম। বাইরে এসে একটা সিগারেট ধরালাম। অন্ধকারে দাঁড়িয়েই যখনই সিগারেটটা টান দিতে যাব ঠিক তখনই কেউ সিগারেটটা টান দিয়ে ফেলে দিল আর আমার গালে। ডট ঠাসস ঠাসস কমা থাপ্পড়টা খেয়ে গালে হাত দিয়ে দেখতে চাইলাম কে থাপ্পড়টা মারছে, কিন্তু অন্ধকারে তেমন বোঝা যাচ্ছিল না। কিন্তু থাপ্পড়ের যে ওজন, এই ওজনের থাপ্পড় একটা মানুষই আমাকে মারে, সেটা হলো নীলা আপু। ডট তার মানে কি নীলা আপু এসেছে? আমি তখনই একটু হাসি মুখে বলে উঠলাম, কমা নীলা। ডট ওই তুই সিগারেট হাতে নিলি কেন? আর সিগারেট খাইতে গেলি কেন? হেব্বি রেগে, কমা আমার না খুব কষ্ট লাগছে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আর সিগারেট খেলে নাকি সেটা কমে যায়, তাই সিগারেট কিনছি। ডট কেন কষ্ট লাগছে? একটু ধমকে সুরেই। ডট কেন আবার? এই যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে, আপনার বিয়ে হয়ে গেলে আমি তখন কি করব? আমি না আপনাকে ছাড়া থাকতে পারবো না, নিচু স্বরেই। কমা ওরে আমার পাগল রে, আমিও আমার পাগলটাকে ছাড়া একদমই থাকতে পারবো না। ডট বলেই নীলা আপু আমাকে অন্ধকারের ভিতরই জড়িয়ে ধরছে, খুব শক্ত করেই জড়িয়ে ধরে আছে। তখন আমার শরীরটা কেমন জানি কেঁপে উঠল, কেমন জানি ধমকা হওয়া বইতে লাগলো মনের ভিতর, আর কেমন জানি এক অদ্ভুত ভালো লাগতে শুরু করলো। বুকের ব্যথাগুলো নিমিষেই উদাও হয়ে গেল, আর তখন কেন জানি চোখ দিয়ে পানি বের হতে লাগলো। কান্না স্বরেই নীলা আপুকে বলে উঠলাম, কমা আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়, আমাকে এভাবে সারা জীবন বুকে জড়িয়ে রাখবেন তো? কান্না করতে করতে। ডট এই বোকা কান্না করো কেন? এই যে আমি চলে আসছি, আর কোথাও যাব না। ডট আপনার তো সামনের শুক্রবারই বিয়ে। ডট বিয়ে আর হবে না, তার আগেই আপোরা পালাবো। কমা কি পালাবো মানে? ডট দেখো তন্ময়, বাসায় বাবা ভাইয়ারা মিলে আমাকে এই কয়দিন আটকিয়ে রাখছিল, তাই বাসা থেকে বের হতে পারিনি, আর এর ভিতর আমার বিয়েও ঠিক করে ফেলছে, আর তোমার তো কোনো খোঁজই পাচ্ছিলাম না, তাই কি করব বুঝে উঠে পারছিলাম না। আর আজকে শপিংয়ের কথা বলে বাইরে বের হয়েছি, আর বের হয়েই আবিদ ভাইয়ার কাছ থেকে জানতে পারছি তুমি ফিরে আসছো, আর আমি জানি ভাইয়ারা তোমাকে দেখলেও বাঁচতে দিবে না, তাই সন্ধ্যার পরই বাসা থেকে বের হয়ে তোমাকে খুঁজতে লাগলাম, আর এখন পেয়ে গেছি। ডট তাহলে আমি এখন কি করব? ডট কি করবা মানে? আমি কি বাসায় ফিরে গেলে আর আসতে পারবো নাকি? আর আমাকে আসতে দিবে নাকি? ডট তাও ঠিক, কিন্তু এই মুহূর্তে কি করা যায়? কমা আমি বাসা থেকে পালিয়ে এসেছি, সো এখন আমরা পালিয়ে বিয়ে করব। ডট কি বলছেন আপনি? আমরা পালিয়ে বিয়ে করলে সমাজে আপনার পরিবারকে ছোট হতে হবে, সবাই কি বলবে? বলবে একটা ছোট ছেলের সাথে এমন বড় মেয়ে পালিয়ে গেছে, এটা কি আপনার বাবা মায়ের জন্য ভালো হবে? ওদের মুখে চুনকালি দেওয়া হবে না? ডট ওই একদম নীতি কথা বলতে আসবি না, কে কি বলল তাতে আমার আসে যায় না, তুই এখন আমাকে নিয়ে পালাবি। ডট আরে কি বলছেন, আমার তো বিয়ের এখনো বয়স হয়নি। ডট একদম চুপ, বয়স হইলে হইছে, না হইলে নাই, তোর এইটুকু বয়সেই আমার হবে, এবার চল। ডট কি বলছেন এগুলো? আচ্ছা মানলাম বিয়ের বয়স হইছে, কিন্তু এখন তো আমার হাতে কোনো টাকাই নেই, আর বিয়ের জন্য তো অনেক টাকার দরকার। কমা আমার কাছে যা আছে তা দিয়ে সব হয়ে যাবে, আর একটা কথাও বলবি না, চল। ডট বলেই এক প্রকার জোর করেই আমাকে কাজী অফিস নিয়ে গেল। সেখানে গিয়ে তো আমি অবাক, কারণ ওখানে আমার কিছু ফ্রেন্ড আর নীলা আপুর কিছু ফ্রেন্ড আগে থেকেই ওয়েট করছিল।
সবাই মিলে আমাদের বিয়ে দিবে, কিন্তু কাজী সাহেব আমাকে দেখে একটু অবাক হয়ে গেল আর বলল, এত ছোট ছেলের বিয়ে আমি দিতে পারবো না। বলার পরই নীলা আপুর আমার ফ্রেন্ডরা মিলে কাজীর ওপর হামলা। কাজী সাহেব ভয়ে বিয়ে পড়াতে বাধ্য হলো, আর কাজীকে টাকা একটু বেশি দেওয়া হলো। তাই পরে আর কোনো সমস্যা হলো না। যাই হোক, বিয়ে শেষ তখনই নীল বললাম, এখন কোথায় যাবেন? অনেক দূরে, অজানায় দুজন মিলে হারিয়ে যাব। কিন্তু আমার মনে হয় আমার বাসায় চলে গেলে ভালো হবে। তোমার কোনো সমস্যা হবে না তো? না। তারপরই নীলাকে নিয়ে একদম বাসায় চলে গেলাম। যেতে যেতে অনেক রাত হয়ে গেল। বাসায় গায়ে দরজায় আঘাত করতেই আব্বু আম্মু দরজা খুলে হাজির। আর তারপর নীলাকে দেখে এমনভাবে তাকালো যেন আমরা দুজন চিড়িখানার কোনো জন্তু। আব্বু একটু রেগেই বলল, তন্ময়, এত রাতে তুই? আর তোর সাথে এই মেয়েটাকে? আব্বু, ওর নাম নীলা, আর আমরা পালিয়ে এসেছি। কি বললি হারামজাদা? পালিয়ে এসেছি মানে কি? ওই তোর বিয়ের বয়স হইছে? তোর সাহস হলো কিভাবে? পালিয়ে তুই আমার কাছে এসেছিস? আব্বু হেব্বি রেগে গেল। ছি তন্ময়, তোর লজ্জা করে না এগুলো করে আমাদের সামনে এসে দাঁড়াতে? আর মেয়ে তো দেখছি তোর থেকে অনেক বড়। আম্মু। নীলা তখন একদম চুপ হয়ে গেল, আর খেয়াল করলাম ও কেমন অপরাধীর মতো চুপ করে আছে। আসলে আম্মু, আমি আর নীলা একে অপরকে ভালোবাসি। ঠাসস বেয়াদব ছেলে, লজ্জা করে না? নিজের থেকেও একটা বড় মেয়েকে নিয়ে পালিয়ে এইগুলো বলছিস? আর এই মেয়ে তোরও কি লজ্জা করে না ছোট একটা ছেলেকে নিয়ে এইগুলো করতে? আব্বু। আসলে বাজারের মেয়েরা তো এমন করবেই, সহজ সরল ছেলেদের ফাঁদে ফেলতে পারলেই নিজের নষ্টামির ফল ওর ওপর গোছাতে পারে। আম্মু। কথাটা বলার পর দেখতে পেলাম নীলা কেমন করে কান্না করে, দিল কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছে মেয়েটা। আম্মু, একদম বাজে কথা বলবা না। ও কোনো বাজারের মেয়ে না, আর ও কোনো খারাপ মেয়েও না, আর ওকে নিয়ে একটা খারাপ কথাও বলবে না। তন্ময়, একদম চুপ করে থাক। আর হ্যাঁ, এই মেয়েকে এখনই বাসায় দিয়ে আয়, নয়তো এই বাড়িতে তোর ত্রার জায়গা হবে না। তারা চিহ্ন নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ নিঃস্বার্থ ভালোবাসা তারা চিহ্ন। কথাটা বলার পর নীলা কেমন করে যেন আমার হাতটা অনেক শক্ত করে ধরেও আবার ছেড়ে দিল। কি বলছো বাবা তুমি? ঠিকই বলছি, যা এক্ষুনি ওকে বাসায় দিয়ে আয়। না, আমি পারবো না, আমি কোনোভাবেই এ জীবন থাকতে তা করতে পারবো না। তন্ময়, তুই কা জানিস আমার কথার অবাধ্য হবার জন্য তোকে ত্যায্যপুত্র করে দিতে পারি। আব্বু। আর তখনই আম্মু নীলার কাছে গেল আর বলল, হারামজাদি, আমার সহজ সরল পোলাডারে কি জাদু করছছ? আর তার মাথায় কি ভূত ঢুকাইছছ তুই? তখন নীলা আম্মুর হোকাজ থেকে ছুটে গিয়ে আব্বুর কাছে গেল, আর গিয়েই আব্বুর পায়ে পড়ে গেল আর বলতে লাগল, না, আমার জন্য তন্ময়কে এমন শাস্তি দিবেন না। আসলে ও তো ছোট, তাই বুঝতে পারে নাই। সব দোষ আমার কারণেই তন্ময় এমন করছে। আমি নিজেই চলে যাচ্ছি, তবুও তন্ময়কে আলাদা করবেন না। আমি আর কখনোই তন্ময়ের কাছে আসব না, তারপরও ওর সাথে এমন করবেন না। বলেই কান্না করতে করতে বাবার পায়ে পড়ে গেল, কিন্তু বাবা মেনে নিল না। উনি শুধু একটা কথাই বলল, তন্ময়, হয় তুমি এই মেয়েকে নিয়ে চলে যাও, আর নয়তো এই মেয়েকে ফিরিয়ে দিয়ে বাসায় চলে আসো, নয়তো আমি আমার সিদ্ধান্ত থেকে একটুও নড়ব না। তন্ময়, তুমি বলে দাও, তুমি আমাকে বাসায় দিয়ে আসবে, আর তুমি তোমার বাসার সবার সাথেই থাকবা কান্না করতে করতে। না, আমি এটা করতে পারবো না। বাবা প্লিজ, তুমি আমাদের মেনে নাও। আমি। তুই এখনই ওকে তাড়িয়ে দে, নয়তো সত্যিই খারাপ হয়ে যাবে। সেদিন অনেকবার আব্বাকে বুঝিয়েছিলাম, কিন্তু আব্বা আমাদের মেনে নিল না। তখন কি করব বুঝতেই পারছি না। নীলা বারবারই বলছিল, তন্ময়, আমি চাই না আমার কারণে তোমার এত বড় ক্ষতি হোক, আর আমার পাগলামোটা তো বড় প্রভাব ফেলবে তোমার জীবনে। সেটা জানলে কখনোই তোমাকে নিয়ে পালিয়ে আসতাম না। আর আমি চলে যাচ্ছি, তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে সুখে থেকো, আর একদম আমার কথা ভেবে মন খারাপ করবে না। আমি সুখেই থাকব, তুমি সুখে থেকো। বলেই নীলা কেমন করে কান্না করতে করতে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। এখন আমি কি করব? একদিকে বাবা মা, অন্যদিকে নিজের সবকিছু বিসর্জন দিয়ে একটু ভালোবাসার জন্য আমার কাছে ছুটে এসেছে।
ডট একদিকে আমার বাবা মা, একদিকে আমার ভালোবাসা, আর একটা পাগলি মেয়ে, যে মেয়েটা বড়লোক ছেলেকে বিয়ে না করে আমার মতো গরিব ঘরে চলে আসছে। ডট আমি কি নীলাকে যেতে দিব, নাকি তার ভালোবাসার দাম দিয়ে ওকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাব? ডট কমা চলবে ডট 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 বিদ্রুপ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের উৎসাহ পেলে পরবর্তী পার্ট দিব। আশা করি সবাই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। নীলা তুমি চলে যাও, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি আমার বাবা মায়ের সাথেই থাকবো, আর আমি তোমার জন্য ত্যায্য হতে পারবো না। ডট কথাটা বলতেই নীলা কেমন অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো, আর অসহায় দৃষ্টি নিয়েও কেমন হাসার বৃথা চেষ্টা করলো, কিন্তু হাসিটা তখন তার মুখে একদমই মানাচ্ছে না। অন্যদিকে আমার বাবা আর মা কেমন খুশিতে লাফ দিতে লাগলো, আব্বু তো বলেই ফেলল। ডট দেখো তন্ময়ের মা, বলছিলাম না আমাদের ছেলে এত খারাপ না যে রাস্তার কোনো মেয়ের জন্য আমাদের কথার অবাধ্য হবে। ডট তখনই নীলা চলে যেতে চাইল, আমি ওর হাতে ধরলাম আর আমি বললাম, ডট নীলা একটু দাঁড়াও, আর 1 মিনিট বাবা, একটু আগে যে কথাগুলো আমি বলেছি তা যদি ভেবে থাকো যে আমি এমনটাই করব, তাহলে সব চাইতে বড় ভুল করবা আমি। ডট মানে বাবা, ডট মানে খুব সহজ, যদি ভেবে থাকো নীলাকে আমি তাড়িয়ে দিব আর তোমাদের সাথেই আমি থাকবো, তাহলে ভুল, কারণ যে মেয়েটা নিজের সবকিছু ছেড়ে বিশাল অট্টালিকার মায়া ত্যাগ করে আমার মতো একটা গরিব ঘরের ছেলের কাছে চলে আসতে পারে, সেই মেয়েটাকে আমি কখনোই তাড়াতে পারবো না, আর তাকে তাড়াবি বা কেমন করে? ডট তন্ময় চুপ, বেয়াদব চিৎকার করে আব্বু। কমা ওগো তুমি ওর প্রতি রাগ করো না, ও তো ছোট তাই এমন ভুল করছে, ওকে বাসায় আটকিয়ে মেয়েটাকে তাড়িয়ে দাও, দেখবে কদিন পর ঠিক হয়ে যাবে মা। কমা মা তাহলে অনেক বড় ভুল করবে, আর যদি আমাকে কেউ আটকাতে আসে তাহলে আজ কোনো সম্পর্কই মানব না, ভুলেও কেউ আমাকে আটকাতে আসবে না। ডট বলেই নীলার হাত ধরলাম আর বললাম, ডট চলো নীলা, যে বাড়িতে আমাদের দুজনকে একসাথে মেনে নিবে না সে বাড়িতে আমরা কখনোই থাকবো না। আর মা ভেবেছিলাম তুমি অন্তত আমাকে একটু সাপোর্ট দিবা, কিন্তু দিলে না, তবে এতে আমার কোনো দুঃখ নেই, ভালো থেকো, আর যদি পারো আমাদের দোয়া করো, বাই। কমা বলেই নীলার হাত ধরে বাসা থেকে বের হয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছিল কারণ মা তখন কান্না করছিল, বারবার আঁচলে মুখ ঢাকছিল। আমি জানি বাবার ওপরে মা কখনোই কথা বলতে পারে না, কারণ আমার বাবা অনেক রাগী, উনি যেটা বলবেই সেটাই মাকে করতে হয়। ডট যাই হোক নীলাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। নীলা তখন খুব কান্না করছিল আর বারবার বলছিল, তন্ময় তুমি ফিরে যাও, আমার জন্য নিজের এত বড় ক্ষতি করো না। ডট কিন্তু ওর কোনো কথা কানেই নিলাম না, চুপচাপ হাঁটতেছি আর ভাবতেছি এখন যাব কোথায়। এত রাতে কোথাও যাওয়ার জায়গাও নেই, রাত প্রায় 11টা, আর গ্রামে এই সময়টাই অনেক রাত, কারণ সবকিছুই অন্ধকারে তখন ঢেকে যায়। হঠাৎই ফোনে কল আসল, ফোনটাতে তাকাতেই দেখলাম অপরিচিত নাম্বার। রিসিভ করতে না চাইলেও ফোনটা ধরলাম, কারণ বলা তো যায় না এই বিপদে কে কখন বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। কমা ফোনটা রিসিভ করতেই, ডট হ্যালো তন্ময় ওপাশ, কমা হুম কে, ডট আরে হারামি আমি রনি, ডট ওহ দোস্ত কেমন আছিস, ও আমার হাই স্কুল লাইফের বন্ধু, ও নিজেও রিলেশন করে বিয়ে করে ফেলছে, তবে ও আমার বন্ধু হলেও ও অনেক বড়। ডট দোস্ত শুনলাম তুই নাকি বিয়ে করছিস, কমা হুম রে দোস্ত, বাসায় মেনে নিল না রে, কমা কি বলছিস এগুলো, আর এখন কই তুই, ডট এই তো রাস্তায়, ডট ওই হারামি, নতুন বউ নিয়ে কেউ এত রাতে রাস্তায় থাকে নাকি, ডট কোথায় যাব রে ভাই, যাওয়ার তো কোনো রাস্তাই নেই, ডট কে বলছে নেই, তুই তো আমার বাসায়ও চলে আসতে পারতি, ডট তোর সমস্যা হবে না, আর জায়গা আছে, ডট আরে শালা আমার বাসায় 2টা রুম আছে, একটা খালি পায়রা থাকে, আরেকটাতে আমি আর তোর ভাবি থাকি, তোর প্রবলেম না থাকলে তুই চলে আয়, বাকিটা আমি দেখতাছি, ডট থ্যাংক ইউ দোস্ত, ডট বলেই ফোনটা কেটে দিলাম আর নীলাকে নিয়ে ওখানে যাবার জন্যই রওনা দিলাম। ওর বাসা বেশি দূর না, আমাদের পরের গ্রামেই ওর বাসা, আমাদের বাসা থেকে হেঁটে যেতে 1 ঘন্টার মতো লাগে। নীলাকে নিয়ে তখন হাঁটতে লাগলাম। নীলা বলল, ডট আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ডট আমি যেখানে যাব
আর হ্যাঁ আমি যদি রাস্তায় থাকতে পারি আমার সাথে রাস্তায় থাকতে পারবা ডট হুম পারবো কিন্তু ডট কোনো কিন্তু না যদি পারো আমার সাথে চলো ডট হুম যেখানেই থাকি না কেন তোমার বুকে মাথা রেখে আমাকে একটু ঘুমাতে দিও তাহলেই হবে আমি আর কিছুই চাই না ডট কথাটা শুনে মনটা কেমন করে জানি উঠল যাই হোক বিপদে যতটা সাপোর্ট পাওয়া যায় ততটাই সামনে আগানো যায় ডট নীলাকে নিয়ে অনেকক্ষণ ধরেই হাঁটতেছি তবে আজ 1 ঘন্টার পথ আর 1 ঘন্টা নেই মনে হচ্ছে কয়েক বছর রাস্তাই যেন শেষ হচ্ছে না গ্রামের আঁকাবাঁকা রাস্তাগুলোও যেন মনে হচ্ছে আজ আমার সাথে মজা নিচ্ছে কমা আর এইদিকে বুঝতে পারলাম নীলার হাঁটতে হয়তো অনেক কষ্ট হচ্ছে নীলাকে জিজ্ঞেস করলাম কমা কষ্ট হচ্ছে ডট না ডট মিথ্যা বলতে হবে না আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে আর যেই মেয়েটা রিকশা ছাড়া সামান্য একটু পথ চলে না সেই মেয়েটা মাইলের পর মাইল এমন উঁচু নিচু শক্ত মাটিতে হেঁটে যাচ্ছে তার কেমন লাগতে পারে আমি জানি ডট তন্ময় তুমি না ভুল বুঝো না আসলে কি জানো প্রিয় মানুষগুলো পাশে থাকলে কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না শুধু আনন্দই লাগে ডট ওর উত্তর শুনে আমি কি উত্তর দিব ভেবেই পাচ্ছিলাম না ডট আস্তে আস্তে পথ চলতে চলতে রনির বাসায় চলে আসলাম গিয়ে দেখি বন্ধু আমার আগে থেকেই ওর বউকে নিয়ে আমাদের জন্য বাইরে অপেক্ষা করছে আমাকে দেখেই রনি দৌড়ে আসল আর আমাকে জড়িয়ে ধরেই বলল ডট দোস্ত কেমন আছিস তোর কথা খুব মনে পড়ে রে আর তোর ভাবি তো তোর কথা প্রায়ই বলে রনি কমা হুম ডট আমি আর রনি কথা বলছি আর তখনই ওর বউ এসে হাজির ডট এই যে তন্ময় ভাইয়া আমাদেরকে তো বলেই গেছো আর সেই যে গেলে আর দেখা করতেও আসলে না আর আমার ভাবিটাকে একটু দেখি ভাবি ডট নীলা ও আমার বেস্ট ফ্রেন্ড আর এটা ওর মিষ্টি বউ আমি কমা হাই ভাবি রনির বউ কমা হাই শুধু হাত নাড়া দিয়ে কমা এই তুমি কি আমার বন্ধুটাকে বাইরেই দাঁড় করিয়ে রাখবে ভিতরে আগে চলো রনি ডট ওপসস কথার জালে পড়ে ভুলেই গেছি চলো তন্ময় ভাই চলুন ভাবি ডট